জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, তবে ভ্যাপসা গরম। আরও যদি উপরে যান, সিকিম টচটচ হচ্ছে। উত্তর পূর্বের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি। অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ জলের সঙ্গে রীতিমতো লড়ছে। সরকারিভাবে 36 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে সিকিম নিয়ে উদ্বেগ অনেকটাই বেশি। গত কয়েক বছরে সিকিম পাল্টে গিয়েছে যেন। প্রতি বর্ষায় উথাল পাথাল হচ্ছে তিস্তা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তিস্তা এরকম পাল্টে যাচ্ছে কেন? আজ সিকিম, কাল কালিম্পং হবে না, তার কোনো গ্যারান্টি আছে কি? আজ স্পেশাল 24-এ খুঁজব তিস্তার এত রাগ কেন। গতকালই সিকিমের লাচেনে 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। 6 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। 1600 পর্যটক এখনো আটকে রয়েছেন সিকিমে। আজ থেকে তাদের উদ্ধার কাজ শুরু হয়েছে। ভয়ঙ্কর তিস্তা অচেনা করে দিচ্ছে সিকিমকে। প্রতি বর্ষায় জানান দিচ্ছে বিপদ, সামনে আরো বিপদ। পঁয়ত্রিশ থেকে 40 ফুট ওপরে বইছে তিস্তা। অনেকে বলছেন 30 ও 31 মে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, তার জেরে পরিস্থিতি আরো বিগড়ে গিয়েছে সিকিমে। সাংক্লাং ব্রিজ ভেঙেছে, রাংরাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, মঙ্গান জেলা প্রায় বিচ্ছিন্ন। উত্তর সিকিমে আটকে রয়েছেন হাজার খানেক পর্যটক। অবশেষে 5 দিন পর উত্তর সিকিমের লাচেনে পৌঁছলো হেলিকপ্টার, পৌঁছলো এনডিআরএফ এর দল। আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। যেই সমস্ত পর্যটকরা সেই সমস্ত এলাকায় আটকে ছিল, তাদের উদ্ধার কাজ শুরু হয়েছে। একে একে করে সেখান থেকে হেলিকপ্টারে নিয়ে সেফটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গেছে। সেনা নামানো হয়েছে, উদ্ধার কাজ শুরু করেছে বায়ুসেনা। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে শুরু করা হয়েছে অপারেশন স্বস্তিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা সারাইয়ের কাজ। সোমেই ধসে মৃত্যু হয়েছিল 3 সেনা জওয়ানের। নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন। মঙ্গলবার মালবাজারের ক্রান্তির চ্যাংমারির কাছে তিস্তার জলে মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। কার দেহ তা নিয়ে জারি তদন্ত। অন্যদিকে জোর কদমে সিকিমে উদ্ধার কাজ শুরু করেছে সেনা। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আটকে থাকা পর্যটক থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সিকিম প্রশাসন। উত্তর সিকিম থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। শুধু সিকিম নয়, প্রভাব পড়ছে সিকিম যাওয়ার রাস্তাতেও বারবার। প্রত্যেক বছর শিলিগুড়ি থেকে সেবক হয়ে রংপো, সেখান থেকে গ্যাংটক, জাতীয় সড়ক 10, এই চেনা রাস্তাকে তিস্তা যেন বদলে দিচ্ছে। গত বছর দীর্ঘদিন এই রাস্তা বন্ধ ছিল, এবারও তাই। বিকল্প রাস্তা ঘুরে যেতে সময় লাগে অনেক বেশি। সিকিমের তিস্তা রীতিমতো ফুঁসছে, আর সেই সিকিম যাওয়ার মূল যে রাস্তা, সেই লাইফ লাইনের বিপদ বাড়ছে ক্রমশ। তিস্তা খেয়ে নিচ্ছে 10 নম্বর জাতীয় সড়ক। প্রশ্ন উঠছে, আদৌ এই রাস্তা থাকবে তো? বাণিজ্যিক হোক বা পর্যটন, সিকিমের লাইফলাইন এই 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় বিপদের মুখে, কারণ চরিত্র বদলাচ্ছে তিস্তা। বর্ষায় যা আরো ভয়ঙ্কর। উত্তর সিকিম সহ সিকিমে অতিমাত্রায় বৃষ্টির ফলে একদিকে যেমন তিস্তার জলস্ফীতি অনেকটাই বাড়ছে, যার ফলে এই লাইফলাইন অর্থাৎ সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক 10-এর গত 2 মাস ধরে মাঝে মধ্যেই বন্ধ থাকছে। আর এই বন্ধ থাকা শুধু 2 মাস ধরেই নয়, গত বছর আমরা বর্ষার সময় দেখেছি বহুদিন ধরে সিকিমের এই লাইফলাইন জাতীয় সড়ক বন্ধ ছিল। তার কারণ পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি, তার ফলে তিস্তায় যেমন জলস্ফীতি বাড়ছে, পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের ফলে রাস্তা বসছে। কতটা ক্ষতি হতে পারে রাস্তার? বিশেষজ্ঞদের বক্তব্যে বেড়েছে উদ্বেগ।
এখানে যেটা হতে পারে যে যে জায়গাগুলোতে রোড কনস্ট্রাকশন হয়েছে, তো সেখানে তো ম্যানমেড কনস্ট্রাকশন, ফলে সেই জায়গাগুলো কিন্তু ন্যাচারাল পার্ট কিছু নেই। তো সেই জায়গাগুলো যেখানে ম্যানমেড কনস্ট্রাকশন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেখানে হচ্ছে গার্ড ওয়াল তৈরি করে রোডগুলোকে তৈরি করা হয়েছে, কিংবা রিটেনিং ওয়ালগুলোকে তৈরি করা হয়েছে, সেই রিটেনিং ওয়াল বা গার্ড ওয়াল বা রিটেনিং ওয়ালের যে নিচে যে বেসমেন্ট গুলো আছে, সেই বেসমেন্ট গুলো কিন্তু তিস্তার জলের প্রভাবে, তার ইম্প্যাক্টে কিন্তু সেই জায়গা থেকে মাটি বা পলি যদি সেখান থেকে সরে যায়, তাহলে কিন্তু এই গার্ড ওয়াল বা রিটেনিং ওয়াল গুলো কিন্তু ধসে যাবে। এই ক্ষয়ক্ষতি শুরু হয়ে গিয়েছে। তিস্তা খেয়ে ফেলছে জাতীয় সড়ক 10কে, বসে যাচ্ছে রাস্তা। ভূমিদরা বলছে তিস্তার জলের মাত্রা এতটাই বাড়ছে যে তিস্তার জলের মাত্রার ফলে এই যে জাতীয় সড়ক 10, তার নিচের যে মাটি, অর্থাৎ তিস্তা সংলগ্ন যে জাতীয় সড়ক 10-এর নিচের যে মাটি, সেই মাটি দিন প্রতিদিন তিস্তা গ্রাস করছে, যার ফলে এই রাস্তা বসে যাচ্ছে। এই অবস্থায় জাতীয় সড়ক 10-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল স্পষ্ট জানাচ্ছেন, গতিপথ বদলাচ্ছে তিস্তা, ক্ষতি সে কারণে। NH10 এর অল্টারনেটিভ রাস্তা এখনো পর্যন্ত নেই। এই যে NH 717 এর কথা বলা হয়েছে, যেটা সিকিমকে যোগাযোগ করবে, সেটা কিন্তু কমপ্লিটলি অনেকটা ঘুরপথের রাস্তা। হয়তো অনেকে সেটা বুঝতে পারছে না। NH10 এর বিকল্প হচ্ছে অল্টারনেটিভ NH10, তার প্রপার আমরা পরিকল্পনার কথা বলেছিলাম। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে NH10 এর যে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তিস্তা যে তার রুট চেঞ্জ করেছে আফটার গ্লভ, তার জন্য হচ্ছে। গত বছর কালিম্পং এমনকি দার্জিলিংয়েও ধস নেমেছিল। সিকিম বিপদ সীমায় ঢুকে পড়েছে। বাংলার পাহাড়েও কি আঁচ পড়বে এবার? বর্ষায় পাহাড় এখন আর হাসে না, দুশ্চিন্তায় কাঁটা হয়ে থাকে। কালিম্পং থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি24 ঘন্টা। কেমন আছে তিস্তা? কেন তিস্তা এত রেগে যাচ্ছে ক্রমশ? খুঁজতে তিস্তার একেবারে শুরু থেকে হেঁটে এসেছেন পরিবেশবিদ সম্রাট মৌলিক নিচ পর্যন্ত। চুংথাং থেকে 300 কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন, শুনেছেন তিস্তা পারের বৃত্তান্ত। পরিবেশবিদদের মতে সমস্ত জায়গায় ঘুরে আসার পর তার মনে হয়েছে, অনেকের সাথে কথা বলে তার মনে হয়েছে তিস্তা ভালো নেই। গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড অক্টোবর মাসে সিকিমের মূলত তিস্তা নদী ধরে যেভাবে নেমে এসেছিল সমতল ভূমি পর্যন্ত, সেটা দেখার জন্য মূলত হেঁটেছিলাম চুংথাং থেকে, সিকিমের চুংথাং থেকে একেবারে ইন্ডো বাংলাদেশ বর্ডার BSF এর বরুণ ক্যাম্প পর্যন্ত, যেখানে তিস্তা বাংলাদেশে চলে যায়। এই পুরো স্ট্রেচটা আমার কাছে ভালনারেবল মনে হয়েছে। সেটা পাহাড়ে হতে পারে, সেটা সমতলে হতে পারে। চুংথাং থেকে 16 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে, একটা গ্রাম আছে, ছিল বলাটা বেটার, সে হচ্ছে নাগাবস্তি। গ্রামের প্রায় বেশিরভাগটাই শেষ হয়ে গেছে, বড় বড় পাথর পড়েছে, ধ্বংস হয়ে গেছে। যে কটা বাড়ি এখন টিকে রয়েছে, যারা রয়েছেন ওই গ্রামের ওই পোর্শনটা এতটাই ভালনারেবল, কারণ হচ্ছে যে কোনো সময় পুরো পাহাড়টা ভেঙে নিচে চলে যাবে তিস্তায়। এবারও জাস্ট কদিন আগে যে তিস্তার জল বেড়েছে, তাতে কিন্তু ভিকচুর আবার সেই যে কাজ চলছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সেখান থেকে আমি যদি সিকিমের সিংটাম অঞ্চলটিকে বলি, ভীষণ ভালনারেবল মনে হয়েছে। তিস্তা বাজারে তিস্তা যেভাবে উঠে এসছে, মানে বাড়ি ঘর সব ছাপিয়ে যেভাবে তিস্তা উপর উঠে আসছে, সেটা অদূর ভবিষ্যতে কি অশনি সংকেত বহন করছে সেটা আমরা যারা বুঝতে পারছি তারাই আমরা জানি। তাই এমনকি তিস্তা বাজারের লোকজনরা ভীষণ কনসার্ন এটাকে নিয়ে। এবং তারপরে 29 মাইল, এই তিস্তা বাজার থেকে 29 মাইল হয়ে কালীঝোড়া, এই যে পরপর 3টে ড্যাম, এখানে স্থানীয় মানুষরাও কিন্তু ভীষণ কনসার্ন। এই ড্যাম
এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে এই দিকগুলোতে সেখানে কিন্তু বাড়িঘরের প্রভূত ক্ষতি হয়েছে। শুধু তা না, রাস্তার প্রচুর ক্ষতি হয়েছে এবং এখানকার লোকেরা আশঙ্কা করছে যে কিছু বছর পর এরা ক্লাইমেট রিফিউজি না হয়ে যায়। এবং শেষ পর্যন্ত 29 মাইল থেকে যখন সেবকের দিকে আসছে এই জায়গাটাতে রয়েছে একটি ড্যাম যেটার নাম হচ্ছে কালীঝোড়া। এই কালীঝোড়া ড্যামে এসে নদী আটকা পড়ে, সেই ভয়ঙ্কর স্রোত অনেকটাই আটকা পড়ে এবং শেষ পর্যন্ত সেবক ক্রস করে গজলডোবা অর্থাৎ তিস্তা ব্যারেজের কাছে এসে খানিকটা জল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এইভাবে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট যদি এভাবেই হতে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু এইসব অঞ্চলগুলো যেসব রাস্তা যে অঞ্চলের রাস্তা দিয়ে আমরা উপরে যাই, পাহাড়ের দিকে যাই, বিশেষ করে পর্যটকরা, সেটা ইতিহাসে পাতায় চলে যাবে যে এখানে এক সময় রাস্তা ছিল, আজ তিস্তা বয়। পাহাড়ে বিধ্বস্ত সিকিম আর নিচে প্রহর গুনছে তিস্তা বাজার। পরিবেশবিদ সম্রাট মৌলিকের মতো অনেকেই বলছেন বিপদ একেবারে ঘাড়ে। কিভাবে কখন তিস্তা ফুঁসে উঠবে আমরা কেউ জানি না। তিস্তার বুকে পলি মাটি জমছে, রাগ বাড়ছে নদীর। তিস্তা বাজার বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু শিলিগুড়ির সঙ্গে বিস্তীর্ণ এলাকার যোগাযোগ থমকে যাবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তিস্তা বাজার, গত বছর এই তিস্তা বাজার ছিল ভয়াল তিস্তার একেবারে জলের নিচে। ঠিক তার চিহ্ন এই মুহূর্তে দেখতে পাবেন এখনো রয়ে গেছে। আমি বলবো একটু দেখাতে, আমার ডান দিকে তিস্তার জল কিন্তু পুনরায় আবার বাড়ছে, কারণ পাহাড়ে অতি বৃষ্টির ফলে তিস্তার জলস্ফীতি যেমন বাড়ছে, ঠিক আরেকটু দেখাতে বলবো সেই তিস্তা নদীর সামনেই যে তিস্তা বাজার গত বছর যা হয়েছিল সেখানে কিন্তু আস্তে আস্তে আবার পুনরায় তিস্তার জল উঠতে শুরু করেছে। এলাকার মানুষ ভয় এবং ভীত, কারণ তারা বলছে রাতে ঘুমোতে পারে না। পুনরায় যদি আবার তাদের এই এলাকায় তিস্তার জলে প্লাবিত হয়ে যায় জানিয়ে তারা চিন্তিত। যদিও তাদের বক্তব্য অনুযায়ী প্রশাসন তো রয়েছে, তাও ভয় তো পিছু ছাড়বে না, কারণ রাতের বেলায় তিস্তার জলস্ফীতি অনেকটাই বেড়ে যায়, যার ফলে তারা ঘুমোতে পারে না। তিস্তা পার থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি24 ঘন্টা। যে তিস্তা দেখে পাহাড় বুড়ো হচ্ছে আরো, সেই তিস্তা আগের মতো নেই। দায়ী হয়তো আমরাই, কিন্তু তিস্তাকে তো বাঁচাতে হবে, পাহাড় বাঁচাতে হবে, আরে আমাদের বাঁচতে হবে। কিছু প্রশ্ন আছে, উত্তরও আছে, কাজে লাগাতে হবে দ্রুত। তিস্তার বুকে একাধিক প্রকল্প, তার জেরে রাস্তার জন্য আলাদা কোনো ব্যবস্থা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটক বিশেষজ্ঞ সম্রাট সান্যাল। তিস্তা আরেকবার রুট চেঞ্জ করেছিল যখন NH10-এ NHPC প্রজেক্টগুলো এবং বিভিন্ন প্রাইভেট পাওয়ার প্রজেক্টগুলো শুরু হয়। তখন আমরা শুনেছিলাম যে NH10-এর যে গার্ড ওয়ালিং হবে সেটার জন্য নাকি NHPC এবং বিভিন্ন রকমের এই যে পাওয়ার সংস্থাগুলো, স্পেসিফিকলি NHPC, প্রচুর টাকা দিয়েছে গার্ড ওয়াল করার জন্য। আমি এত দীর্ঘ বছর ধরে এই রাস্তায় যাতায়াত করছি, আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো গার্ড ওয়াল আমরা ওই রাস্তায় দেখতে পারিনি যেটা নদীর কোর্সটাকে সেভ করবে এবং রাস্তার যে ইরোশন হচ্ছে সেটাকে সেভ করবে। তিস্তায় পলি পড়েছে, ঘাত হয়েছে অগভীর, তার জেরেও ক্ষতি হচ্ছে নদী পাড়ের। হিউজ অ্যামাউন্ট অফ সিল্টেশন বা যে পরিমাণ পলি পাথর বা এগুলো নিয়ে এসছে মেটেরিয়ালগুলো, সেই মেটেরিয়ালগুলো কিন্তু এই ড্যামগুলোতে জমা পড়েছে এবং এই ড্যামগুলোতে এগুলো জমা হওয়ার ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি যে মানে একটু অল্প বৃষ্টিতেই হয়তো জলের লেভেলটা সেটা প্রায় NH10-এর প্রায় লেভেলে বা প্রায় ছুঁই। তো ফলে এই ড্যাম যে জায়গাগুলো কনস্ট্রাকশন হয়েছে সেই জায়গাগুলো কিন্তু একটা রুটিন মনিটরিং দরকার। অবিলম্বে তিস্তার খাত নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলছেন পরিবেশবিদ সম্রাট মৌলিক। অন্তত
এই মুহূর্তে নদী খাতের ভেতর যে অসম্ভব পরিমাণে পলি এবং পাথর জমা হয়েছে, তাদের নদীর গভীরতা কমে গেছে, আমার মনে হয় সেটা নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। একটা খুব সিগনিফিক্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, সেটা হচ্ছে তিস্তার একটা বড় স্ট্রেচ, প্রায় 60 কিলোমিটার অঞ্চল কিন্তু ওই পাথর বালি সরানোর কাজ শুরু হবে। সিকিমে কিন্তু বহু জায়গায় আমি দেখেছি যে এই কাজটা হচ্ছে, কিন্তু যত পরিমাণে হওয়ার কথা ছিল সেটা বোধহয় হচ্ছে না। একই সঙ্গে পাহাড়ে পর্যটক নিয়ন্ত্রণ নিয়েও ভাবনা চিন্তা করা উচিত বলে দাবি সম্রাট মৌলিকের। তিস্তা পার ধরে হেঁটে পরিবেশবিদের মনে হয়েছে বৃষ্টি আরও খামখেয়ালি হয়েছে পাহাড়ে, তার জেরে বেড়েছে বিপদ। এপ্রিল মাসে যখন আমি হাঁটছি তখন প্রচন্ড বৃষ্টি, এপ্রিল মাসে, যেটা কল্পনা করাই যায় না, তো লাগাতার বৃষ্টি, যে বৃষ্টিটা হয়তো জুনে হতে পারতো সেটা এপ্রিলে আমি ফেস করেছি। সেখানেও ডিজাস্টার দেখেছি আমি। সেই সময় হাজার হাজার পর্যটক আটকে রয়েছে উত্তর সিকিমের ওপর পোর্শনে। তাই এইখানে একটা ট্যুরিজমের উপরে রেস্ট্রিকশন ভীষণ জরুরি, এবং কিছু বছর একটু ধৈর্য ধরা উচিত সরকারি তরফে, যেখানে আমার মনে হয় যে এই অঞ্চলগুলো আবার রিস্টোরেশন প্রসেসের মাধ্যমে এগিয়ে যাওয়া যেতে পারে। বর্ষা আসে, বর্ষা যায়, তিস্তার রাগ বাড়ে আরো। তিস্তার সেই রাগে পাহাড়ে বাড়ে চিন্তা, সমতলে থাকে ভয়। এই ভয় নিয়ে আর কতদিন? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সবকিছুই বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে। এই আজকেরই খবর, যে ছবি আপনাদের দেখাবো, কোচবিহারের সিতাই নদীর জলে একেবারে ব্রিজ ভেঙে ওপরে উঠে গেছে প্রায়। আবার গোসাবার ছবি যদি আপনাদের দেখাই, আচমকা সেখানে প্রবল ঝোড়ো হাওয়া, বৃষ্টি, নৌকা ডুবুডুব। আসলে এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলা হচ্ছে না, বারবার এই গ্লোবাল ওয়ার্মিং গোছের শব্দগুলো বহু ব্যবহারে হয়তো ক্লিশে করে ফেলেছি আমরা। এটাকে সিরিয়াসলি আর নিতেই চাই না। গরম পড়লে ফেসবুকে পোস্ট করি গাছ লাগান, তারপর নিজেরাই গাছ কাটি। আমরা টেকেন ফর গ্রান্টেড নিই পাহাড়, নদী, প্রকৃতিকে। তিস্তার মতো নদীকেও আমরা এভাবেই নিয়েছি, এভাবেই নিই, তাই রাগ বেড়েছে নদীর। মাথায় রাখবেন, প্রকৃতি কিন্তু বড় অভিমানী। ভালোবাসা দিলে ভালোবাসা ফিরিয়ে দেয়, আর না হলে এই রাগ তছনছ করে দেয় সব কিছু। হাড়ে হাড়ে টের পাচ্ছে সিকিম। এরপর কি আমরা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।